উনি বললেন যে, "আমি তো একটু বিপদে পড়েছি। আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সে কাজ করবে না।" তারেক নাম করে। সে পরিচারক হয়েই মারা গেছে পরে। তারেক কাজ করবে না, তো আমি তো ঠেকে গেলাম। আমার সীমানা পেরিয়ে ছবিটা ২-৩ দিন শুটিং আছে। আর পুরো এডিটিংটা একটু করে দিতেন যদি আমি খুব উপকৃত হতাম। উনি খুব স্পষ্টবাদী লোক। বললেন যে, "আমি বেতন দিতে পারব না আপনাকে। আমি ৳২০০ বেতন দেব। আর আ ৳৫ কনভেন্স দেব।" আমার বেতন আর কনভেন্স নিয়ে খুব একটা তাড়া ছিল না। যার ফলে আমি না সূচক কোনো কথা বলিনি। উনাকে বলেছি, "হ্যাঁ, আমি কাজ করব আপনার সাথে।" এই শুরু হলো উনার সাথে কাজ। উনার সাথে কাজ করা শেষ হলো, হঠাৎ একদিন মমতাজ আলী সাহেবের শ্যালক এডিটর ছিলেন। তিনি দেখি আমার বাসায় এসে হাজির। "মমতাজ ভাই এক্ষুনি যেতে বলেছে। মমতাজ ভাই ছবি পেয়েছে, আপনাকে দরকার।" গেলাম। মমতাজ ভাইয়ের ওখানে চিফ অ্যাসিস্ট্যান্ট, আবার চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে ইমান ছবি শুরু হলো। ইমানের অর্ধেকটা করাকালীন পরিচয় হলো জন নেপিয়ার অ্যাডামসের সাথে। সে বলল, "আমি একটু শুটিং দেখব।" সে শুটিং দেখতে আসলো ৪ নাম্বার ফ্লোরে। শুটিং দেখতে এসে সে আমার কাছে ছোট্ট করে একটু করল যে, "আমি সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক।" তারপর তার সাথে সখ্যতা এবং তাকে একদিন এই 'দি ফাদার' এর গল্পটা শোনালাম। সে বলল, "ভালো গল্প। ঠিক আছে চলো করব।" আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে কোনো অর্থকড়ি দিয়ে সে অনেক টাকা বেতন পেত। প্রযোজনা করবে। তা করল না। কিন্তু ওই আমি গ্রাইপ ওয়াটারের একটা তখন গ্রাইপ ওয়াটার ছিল বাচ্চাদের জন্যে একটা ওষুধ। সেই গ্রাইপ ওয়াটারের আ বিজ্ঞাপন করতে গিয়ে আ আহমেদ ফুডস এখন যে আছে, হ্যাঁ। আহমেদ ফুডসের মালিকের সাথে পরিচয় হলো। তো তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি একটা ছবি করব। তাকে গল্পটা শোনালাম। তিনি পছন্দ করলেন। তারপর বললেন যে, "আপনার কোন ইংরেজ অভিনয় করবে তারে নিয়ে আসেন দেখি। সে সত্যি করবে কিনা?" এবং আমি ঠিকই জনকে বললাম, জন তার অফিসে চলে গেল। অফিসে চলে গিয়ে তাদের সাথে দেখা করল, কথা বলল এবং তারাও রাজি হয়ে গেল। ছবি শুরু হলো। এই তো 'দি ফাদার'। এটাই প্রথম ছবি। এটাই ১ম ছবি। 'দি ফাদার' শুক্র, শনি, রবিবার পর্যন্ত দর্শক কম ছিল। মুখে, মুখে পাবলিসিটি হতে, হতে বৃহস্পতিবার দিন গিয়ে প্রায় প্রত্যেকটা হলে হাউসফুল হলো। কিন্তু তখন আর সময় নেই ছবিটি রাখার। ছবিটি সব হল থেকে নামিয়ে দিল। কিন্তু আমার অনেক সুনাম হলো এবং চলচ্চিত্রে পাড়ার চলচ্চিত্র পাড়ার অনেক মানুষ আমাকে ডেকে নিয়ে কংগ্রাচুলেট করেছে এবং খুব প্রশংসা করেছে। চাষী নজরুল তো আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল যে, "তুমি আমার চেয়ে অনেক বড় ডিরেক্টর।" তো এই ছিল শুরু, উৎসাহ শুরু। কিন্তু ওই সেই ইমেজ ফিল্মস, নাম ছিল ইমেজ ফিল্মস, দি ফাদার কোম্পানির ছবিটার। তার মালিক আমাকে খুব একটা পছন্দ করল না। তারা একটা অদ্ভুত ছবি বানাতে লাগলো। মানে ওই যে জলপরি না ফুলপরি এই জাতীয় নাম। সেই ছবি নাকি ফ্যান্টাসি ছবি নাকি ব্যবসা করে বেশি। সেই ছবি বানাতে গেল। আর আমি সেই যে তাদের অফিস থেকে চলে আসলাম, আর যাইনি কোনোদিন তাদের অফিসে। কিন্তু আমার সৌভাগ্য হলো দিলদার আলী ছবির প্রোডিউসার, রাজবাড়ি ছবির প্রোডিউসার, আমি যেদিন সেখান থেকে দুঃখ পেয়ে চলে এলাম,
আমি এতই ভাগ্যবান যে ঠিক সেই দিন বিকেলেই এফডিসিতে মইনুল হোসেন প্রডিউসার ছিলেন। মইনুল হোসেন আমাকে ডেকে বললেন, তোমার দি ফাদার ছবি আমি দেখেছি, খুব ভালো হয়েছে, তুমি আমাকে একটা ছবি করে দেবে কিনা। আমি বললাম, কি বলেন, অবশ্যই দেব। তখন তিনি বললেন, তার একটা হোন্ডা ছিল, বিকেলে হোন্ডাতে আমার অফিসে যাবে। অফিসে গিয়ে তিনি আমাকে একটা সাইনিং মানি দিলেন এবং বললেন যে শুরু করো গল্প। এই শুরু হলো রাজবাড়ি ছবি। গল্প আপনার উপরেই ছেড়ে দিলেন। এই হলো চলচ্চিত্র জীবনের শুরু। একথা অনেক জায়গায় বলিনি, এটা না বলা গল্পর মতোই গল্প। স্যার, আপনার সামনে বসলে আসলে নায়ক মান্নার কথা উঠেই আসে। আপনি সেই মোহাম্মদপুরের বাসায় গেলেন, তাকে খুঁজে পিক করলেন, তো ওনাকে কেন আপনার ভালো লাগলো? মানে হিরোরা তো অবশ্যই একটু ব্যতিক্রম থাকে সাধারণ মানুষের থেকে। তার লুকস, চেহারা বা কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট করেছিল যে কারণে আপনি তাকে নিজে মোহাম্মদপুরের বাসায় গিয়ে নক করলেন? ঘটনাটা ছিল তখন নতুন মুখের থেকে এসেছে। নতুন মুখ যারা সিলেক্ট হয়েছে তাদের নিয়ে এফডিসিতে বড় ধরনের একটা ফাংশন করা হলো। সেই ফাংশনে মান্না নেচেছিল। আচ্ছা আচ্ছা। তখন মিঠুন চক্রবর্তীর নাচ খুব পছন্দ হতো মানুষের। মিঠুন চক্রবর্তীর মতোই সে নেচেছিল, খুব ভালো লেগেছিল আমার। হঠাৎ আমার কাছে প্রডিউসার এলেন একজন, তার বক্তব্য হলো 1 মাসের মধ্যে একটি ছবি বানিয়ে দেবেন, কে আর্টিস্ট, কে কি অভিনয় করবে আমি জানি না, ছবি বের হতে হবে। ছবি বের হতে হবে। ছবির দর্শক একজন আমার নানা, আমার নানাকে দেখাবো যে আমি ছবি বানাইতে পারি। সেটি হলো দীপজলের বড় ভাই বাদশা ভাই। বাদশা ভাই, এবং তার নানা হলো লালে ফকির। তাকে সে দেখাবে 1 মাসের মধ্যে একটা ছবি বানিয়ে যে সে ছবি বানাতে পারে। একজন দর্শক তার, সে বলল আমার দর্শক একজন, কি ছবি হইল না হইল আমার জানার দরকার নাই। এই তখন কাকে পাওয়া যায় 1 মাসের মধ্যে ছবি বানাইতে গেলে? তো পুরানা কোনো আর্টিস্ট দিয়ে ছবি বানানো যাবে না, কারণ তাদের শিডিউলের জন্য বসে থাকতে হবে। সেই জন্যে ওই, আমি নাম জানি না, ওই বাদশা ভাইয়ের ম্যানেজারকে আমি বললাম যে ওই যে ছেলেটা নেচেছিল সেই ছেলেটার বাসার ঠিকানা কিংবা ঠিকানা জোগাড় করে আমার কাছে আনো, আমি তার সাথে গিয়ে কথা বলবো। এই ঠিকানা এনে তার বাসায় গিয়ে কথা বলা। আর ওটা বাদশা ভাইয়ের জেদ ছিল যে টাকা লাগলে আমি ইনভেস্ট করব প্রপারলি, আপনার করে দিতেই হবে। হ্যাঁ, এবং 1 মাসের মধ্যে ছবিটা শেষ হলো। ছবিটার নাম ছিল পাগড়ি, এবং ছবিটা বেশ মোটামুটি ভালো চলেছিল। এই হলো মান্নার সঙ্গে আমার পরিচয়। এবং উনি সিরিয়াসও হলেন, নাকের অপারেশন করিয়ে আসলেন। ডাবিং করতে পারেনি যেহেতু, মানে উনিও সিরিয়াস ছিলেন কাজের ক্ষেত্রে। স্যার, যেমন আম্মা জান, ইতিহাস, অন্য মানুষ, দাঙ্গা, লুটতরাজ, এই ছবিগুলোতে যে অভিনয় শিল্পীরা ছিলেন, যেমন আমি যদি রাজীবের কথা বলি, সম্ভবত ছবিটার নাম দাঙ্গা, ওনাকে ক্যামেরায় আসলেই একটা ভয় লাগতো দর্শকের কাছে। আবার বিভিন্ন ইমোশনাল সিকোয়েন্সে বা শেষের দিকে ছবিগুলো দেখতে গিয়ে আমাদের কান্না এসে যায়। আমার নিজেরই কান্না এসে গেছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে অঝরে। তো এখনকার ছবিগুলোতে দেখি ভালো লাগে, কিন্তু সেই চোখ থেকে আর পানি বেরোয় না। আমাদের আবেগ কমে গেছে না, আসলে ছবিগুলো আমরা সেরকম পাচ্ছি না। এ কথা আমি সঠিক করে বলতে পারবো না, তবে ইমোশনকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না এখন। মানে সিনেমা আবেগ তৈরির কারখানা, মানুষের মনকে আবেগপ্রবণ করে। সিনেমা হলের মধ্যে বসে লোকে হাসে, কাঁদে, উল্লসিত হয়, লাফ দিয়ে ওঠে, হাতে তালি দেয় আনন্দে, আবার এক সময় অঝরে পানি পড়ে।
অর্থাৎ তখন একজন দর্শক একেবারে একটা সিনেমার সাথে একত্রিত হয়ে যায়। আর সেই একত্রিত হয়ে গেলে তখন ইনভলভ হয়ে যায় ওই গল্পটার সাথে। সেই গল্পটার সাথে ইনভলভ হলে সে তখন ওই গল্পের পাত্র-পাত্রীরা যে দুঃখ পায়, কষ্ট পায়, আনন্দ পায়, সেইগুলো সেও পেতে থাকে। তো এইরকম গল্প এখন আর তৈরি হয় না। তৈরি না হওয়ার পেছনে কারণ হলো আমার যা ধারণা, আমরা আ কিছুদিন আগে এই তামিলনাড়ুর তামিল ছবিগুলোর কপি করত এখানকার লোকেরা। এই শুধু মারদাঙ্গাই, মারপিট শুধু। তার মধ্যে যে ইমোশন, বাঙালিরা যে অনেক ইমোশন আছে বাঙালিদের। আবেগকে প্রাধান্য দেওয়া হতো না বাঙালিদের। মানে আমরা যেসব দর্শক, আমাদের দেশের মেইনলি যে দর্শকরা আছে, সেই দর্শকদের মূল্যায়ন করা হতো না তাদের আবেগ দিয়ে। মানে আবেগপ্রবণ করার কথা চিন্তা করতো না। ভাবতো যে এই মারপিট দেখেই ওরা খুশি হবে, এই সেক্স দেখেই খুশি হবে। সেজন্যেই আস্তে, আস্তে হারিয়ে গেছে আবেগ। ছবিতে মানুষের আবেগ, ইমোশন তৈরি করার কাজটা। এবং আবেগ না থাকলে তো আসলে ছবিটাও পরিপূর্ণতা পায় না। যেমন আমি কাঁদছি, আমার ছোট ছেলে পাশে বসে আছে, দেখতেছে বাবা এই ছবিটা দেখে কাঁদতেছে, সেও চোখে জল। মানে এইটাই তো আসলে মানে জেনারেশন টু জেনারেশন দর্শক তৈরি করার একটা পথ। এখন এটা কি আসলে এটা লেখক বাঙালিরা একটু বেশি, যার ফলে বাঙালিদের ছবিতে ইমোশনটা বেশি থাকে। আমার দি ফাদার ছবিতে জন নেপিয়ার অ্যাডামসকে আমি বলেছিলাম যে, "তোমার এই ছবি দেখে তো আমার দেশের লোক কাঁদবে।" তখন সে বলেছিল, "হা, হা, 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 আমার দেশের লোক একটুও কাঁদবে না।" কেন? কয়, "তোমরা যতটা ইমোশনাল অতটা ইমোশনাল আমরা না।" তখন সে আমাকে একটা গল্প বলেছিল। সে বলেছিল যে, "তুমি আমার ড্রাইভারের মেয়েকে আমার মেয়ে বানিয়েছ এবং তাকে ছেড়ে যেতে আমি এয়ারপোর্টে গিয়ে কান্না করছি। আর তুমি জানো না বাংলাদেশে আমি যেদিন আসবো, টিকেট রেডি, ঠিক সেই দিন আমার মায়ের মৃত্যুর কথা শুনলাম। ক্যালিফোর্নিয়াতে সে মৃত্যুবরণ করেছে। ঘরের মধ্যে মৃত পড়ে আছে। আমি গেলাম। গিয়ে তার ডেড বডির উপরে একটা ফুল দিলাম। ফুল দিয়ে চলে এলাম। মার মানে কবর, মার কোথায় কি হয়েছিল আমি খোঁজও রাখি নাই আর। তো আমরা অত ইমোশনাল না তোমাদের মতো। আর আমাদের দেশে হলে বলতো 40 দিন পর্যন্ত বন্ধ রাখেন স্যার, 40টা করে নিমার। তো এইটা বাঙালিদের মধ্যে একটু ইমোশনটা বেশি। আমরা ভুলে যাই, দোজ হু আর নির্মাতা, যারা চলচ্চিত্র নির্মাণ করেন, চলচ্চিত্রের সাথে যারা জড়িত, তারা ভুলে যায় বাঙালিদের ইমোশনের কথাটা। এই ভুলে যেতে যেতে বিদেশি গল্পের কপি করতে করতে আস্তে আস্তে ইমোশনটা লেস হয়ে গেছে আমাদের সিনেমা থেকে। এটিই হলো আমার একটা অবজারভেশন। তারপরে স্যার আপনার চলচ্চিত্রগুলো দেখলে আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি চরিত্রগুলো, সমাজের চরিত্রগুলো আপনি সংশোধন করেন। একজন খারাপ পুলিশ, তাকে কিভাবে ভালো করা যায়, নায়কের মাধ্যমে হোক বা গল্পের মাধ্যমে হোক তাকে ভালোর দিকে নিয়ে আসেন। বা খারাপ পুলিশটা ভালোই হয় না, বা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ভালো চায়, সন্ত্রাস দমন হোক। তারপর প্রতিবাদী চরিত্রগুলো, এগুলো আজকালকার ছবিতে দেখাই যায় না। তখন একটা সুযোগ ছিল, ডেমোক্রেসি ছিল। ডেমোক্রেসি কখনো ছিল না, তবে আবার ডেমোক্রেসি আসছে। মানে আমার বলার স্বাধীনতা আছে। বলার স্বাধীনতা। আমি আমার ৫২টা ছবি করেছি, তার ২৬টা ছবি সেন্সর বোর্ডের মেম্বাররা দেখে প্রথম বের হয়েই বলেছে ব্যান্ড ছবি।
তারপর চড়াই উতরাই কত প্রচেষ্টা, কত কাকে ধরে কোন মেম্বারকে ধরে পাশ করিয়েছি ছবি। অনেক জ্বালাতন গেছে। আমার আম্মাজানের মতো ছবিকে ৬ মাস আটকে রেখেছিল ব্যান্ড। আম্মাজানে কি ছিল আমি জানি না। হ্যাঁ, আম্মা জানে তো পুলিশকে নিয়ে কোনো না, তেমন কোনো নেগেটিভ কোনো কিছুই ছিল না। না। তো এরকম ছিল। সেন্সর বোর্ড এককালে খুব অ পক্ষপাতিত্ব করত। আমার আম্মাজান আটকে দেওয়ার পেছনে আমি জেলাস, ঈর্ষা ছাড়া আর কিছুই খুঁজে পাইনি অদ্যাবধি। এই দিস ইজ ফার্স্ট টাইম আমি মিডিয়ার সামনে বললাম যে আমি কাজী হায়াত আর কোনো লজিক, আমিও তো একজন এখন সেন্সর বোর্ডের মেম্বার, আমি খুঁজে পাইনি, কোনো কারণ খুঁজে পাইনি যে ছবিটা কেন আটকানো হলো এবং ৬ মাস তাও। ৬ মাস আটকে রাখলো। এবং আমাদের বিগত প্রাইম মিনিস্টারের বান্ধবী বেবি মওদুদ ছিলেন সেন্সর বোর্ডের মেম্বার, তিনি এবং আমাদের মোরশেদুল ইসলাম, এই দুইজনেই ছবিটাকে ব্যান করলো। কি পরামর্শে, কি কারণ, ওরা দুইজন কানের কানের কাছে ফুসুর ফুসুর কথা বলে আবার ওরাই দুইজন নিষিদ্ধ করে দিল ছবি।